আমার নাম রোহান, আমার বাসা খুলনায় দেহলিয়া জেলার দেহার গ্রামে। আশা করি ভাইয়া আপনি ভালো আছেন। ঘটনাটি আমার বাবার সাথে ঘটে। আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। ঘটনাটি আমার বাবার কাছ থেকে শোনা। আমি তখন অনেক ছোট যখন ঘটনাটি ঘটে। আমার বাবা অনেক ধার্মিক মানুষ ছিলেন ছোটবেলা থেকেই। প্রতিদিন নামাজের পাশাপাশি তাহাজ্জুদের নামাজ পড়তেন ও সুন্দর আতরের গন্ধে এবং রাত জেগে তেলাওয়াত করতেন। একদিন বাবা কোরআন তেলাওয়াত করছেন, হঠাৎ তিনি অনুভব করেন পুরো রুমটা সুন্দর আতরের গন্ধে ভরে গেছে। আতরের গন্ধটা অনেক তীব্র হচ্ছে ধীরে ধীরে। হঠাৎ করে কারেন্ট চলে যায়। বাবা মোম জ্বালিয়ে তেলাওয়াতে মগ্ন ছিলেন। তিনি তখন দরজা খুলে যাওয়ার শব্দ পান। তিনি পিছনে তাকিয়ে দেখতে পান সাদা কাপড় পরে একটি মেয়ে আসছে এবং অনেক সুন্দর। বাবার ভাষ্যমতে মেয়েটি জায়নামাজের পাশে বসে এবং বাবাকে বলে, আপনার কণ্ঠস্বর অনেক সুন্দর। মেয়েটিকে দেখে বাবা অত্যন্ত ভয় পান এবং দৌড়ে পাশের রুমে এসে আমার দাদির কাছে এসে অজ্ঞান হয়ে যান। সেদিন রাতে বাবা আর নামাজ পড়েন না, দাদির পাশে ঘুমিয়ে রাত পার করেন। এরপর থেকে বাবা যেদিনই কোরআন তেলাওয়াত করতেন সেদিনই মেয়েটি আসতো। ফলে বাবা অনেক ভয় পেতেন, যার ফলে দাদি বাবাকে এক হুজুরের কাছে নিয়ে যান। হুজুরের কাছে জিন ছিল। হুজুর জিনের মাধ্যমে জানতে পারেন যে মেয়েটি আসতো, সে মেয়েটি পরি সম্প্রদায়ের ছিল। সে বাবাকে অনেক পছন্দ করত। বাবার কোরআন তেলাওয়াত অনেক পছন্দ করত সে, কিন্তু সে বাবার কোনো ক্ষতি করত না। হুজুর দাদিকে বলল বাবাকে বিয়ে করিয়ে দিতে। যেই ভাবা সেই কাজ, বাবাকে বিয়ে দেওয়া হলো। বিয়ের কাহিনীটা ভিন্ন ছিল। আমাদের ঘরে একটা বড় টাইপের কাঁঠাল টাইপের মাটির ব্যাংক ছিল। প্রায় হতো কি ব্যাংকে পয়সা ফেলার শব্দ হতো। এতে বাবা একটু চিন্তিত হলেন। এমনকি বিছানার নিচে থেকেও কুটকুট শব্দ হতো, যার ফলে বাবা বিছানা থেকে নেমে বিছানার নিচে কি আছে দেখার জন্য চেক করলেন। তিনি বিছানার নিচে উকি দিয়ে সেখান থেকে দেখতে পেলেন একটা মেয়ে বসে আছে, বাবার দিকে তাকিয়ে আছে এবং হাতে একটি সাপ রয়েছে। সেটি দেখা মাত্র বাবা অনেক ভয় পেয়ে যান। একটি মেয়ে বিছানার নিচে, হাতে একটি সাপ, এবং মেয়েটি সাপ বাবার গায়ে ছুঁড়ে মারে। এই সাপটি বাবার হাতে কামড় দেয়। পরবর্তীতে বাবার পুরো শরীর নীল হয়ে যায় এবং ওঝা ডাকিয়ে সে সাপের বিষ নামানো হয়। ওঝা বাবাকে একটা তাবিজ দেয়। এরপর তেমন আর কিছু হয়নি। বাবা তার শ্বশুর বাড়িতে বেড়াতে যান। কিছুদিন পর সেখানে গিয়ে একদিন পুকুরে গোসল করতে গিয়ে বাবার হাতের তাবিজটি হারিয়ে ফেলেন। বাসায় এসে তিনি লক্ষ্য করেন তার হাতের তাবিজটি হারিয়ে গেছে। সেদিন রাতে বাবা রাতের খাবার শেষ করে যখন শুয়েছিলেন তখন হালকা ঘুম এসেছিল মাত্রই। তিনি লক্ষ্য করেন একটা বোরখা পরা মহিলা বাবার একদম মুখের উপর শূন্যে ভেসে আছে। সেটা দেখা মাত্রই মহিলাটি বাবার গলা চেপে ধরেন এবং বাবা গঙ্গাচ্ছিলেন। এমন সময় আম্মুর ঘুম ভেঙে যায়। আম্মু বাবাকে ধাক্কা দিতে সেটা গায়েব হয়ে যায়। পরের দিন উঠে নানিকে ব্যাপারটি জানানো হয়। নানি বাবাকে বলেন, মেয়েটি যদি আরেকবার আসে তখন তাকে বলবা তোমার বউ আছে, সংসার আছে, তুমি তার সাথে যেতে চাও না, সে যেন চলে যায় এখান থেকে আর কখনো না আসে। আমাদের নানির বাড়ির অনেক বড় বাগান ছিল। বাবা ওই দিন বিকেলে বাগানের দিকে যান। তখন ফলের মৌসুম ছিল। বাগানের দিকে গিয়ে ভেতরে অনেক দূর থেকে দেখতে পান সাদা কাপড় পরে একটা মেয়ে ভেসে ভেসে আসছে। বাবার কাছে এসে মেয়েটি বাবাকে বলে, আমি তোমাকে আমার দেশে নিয়ে যেতে চাই। তখন বাবা নানির কথাগুলো মেয়েটিকে বলে যে তার সংসার আছে, তার স্ত্রী আছে, তাকে যেন ছেড়ে চলে যায়। যার ফলে মেয়েটি ক্ষিপ্ত হয়ে যায় অনেক, বাবাকে সজোরে আঘাত করে। সেখানে বাবা অজ্ঞান হয়ে যায়। বাবাকে খুঁজে না পাওয়ায় মামারা বাবাকে খুঁজতে গিয়ে বাবাকে বাগানের মাটিতে পড়ে থাকতে দেখে এবং ধরে নিয়ে আসে। ওই দিন বাবাকে নানি বাড়ির এলাকায় অনেক বড় এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর বাবাকে দেখে আসনে বসান এবং বলেন ওই মেয়েটি বাবাকে অনেক পছন্দ করে এবং বাবাকে নিয়ে যেতে চায় তার সাথে। যার কারণে বাবা যখন বিয়ে করেছে সেটা জানতে পারে, তখন সে বাবাকে নানাভাবে ক্ষতি করার চেষ্টা করে থাকে। এমনকি সেদিন বিছানার নিচে সাপটি বাবার গায়ে ছুঁড়ে মেরেছিল। বাবাকে মেরে ফেলার জন্যই সেটা করেছিল। হুজুর বলল একটি তাবিজ এবং গোসল দিলে এটি থেকে রেহাই পাওয়া যাবে। যেন 7 ঘাটের পানি এবং গোলাপ জল হুজুরের পানি পরে সব কিছু ঠিক করা হলো এবং প্রাণীর চামড়া দিয়ে
গিয়ে তাবিজটি লিখে সেই তাবিজ ব্যবহার করতে দিলে পরবর্তীতে বাবা সেই জিনিসগুলো ব্যবহার করে এবং আস্তে আস্তে ঠিক হয়ে যায়। এরপরে একদিন বাবাকে স্বপ্নে দেখানো হয় সেই ব্যাংকটি ভাঙার জন্য। পরের দিন বাবা, তখন আমি যথেষ্ট বড় হয়েছিলাম, আম্মু সবার সামনে ব্যাংকটি ভাঙতে থাকেন। ভাইয়া, আপনি বিশ্বাস করতে পারবেন না, সেটা যখন ভাঙা হয় তখন অনেক পুরনো সময়ের কয়েন পাওয়া যায়, এমনকি অনেক জিনিস পাওয়া যায় যে আগে যেগুলো আমরা কখনো দেখিনি। পরে বাবা জিনিসগুলো কোনো হুজুরকে দেখান না, সেগুলো নিজের কাছে রেখে দেন এবং এটাই ছিল আমাদের ঘটনা। পছন্দ হলে পরে শোনাবেন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। 2002 সাল, আমি তখন 10ম শ্রেণীতে পড়ি। সেদিন কোচিং শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাড়িতে এসেই বেশ অবাক হলাম, কারণ বাবা ঘরের এক কোণে মন খারাপ করে বসেছিল, মাও মন খারাপ করে ব্যাগ গোছাচ্ছিল, আমার ছোট বোনটাও চুপচাপ বসেছিল। অনেকটা কৌতূহল হয়ে মাকে প্রশ্ন করলাম, কি হয়েছে মা, সবাই চুপচাপ বসে আছো কেন? মা বলল, গ্রাম থেকে আমার জেঠা নাকি একটু আগে বাবাকে কল দিয়ে জানিয়েছে যে আমার দাদা খুব অসুস্থ। ডাক্তার বলেছেন হয়তো বড় জোর কাল সকাল পর্যন্ত বাঁচবেন। দাদা শেষবারের মতো একবার বাবাকে দেখতে চেয়েছেন। তারপর মা আমাকে বললেন আমাকেও ব্যাগ গুছিয়ে নিতে, একটু পরেই আমরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। এরপর আমি আমার ব্যাগ গুছিয়ে নিলাম। আমার মনটাও বেশ খারাপ ছিল, কারণ বাবাকে এতটা মন খারাপ করতে এর আগে কখনো দেখিনি। বলে রাখা ভালো, আমার নাম মাসুদ, আমরা শহরেই থাকি। আমার দাদার বাড়ি চাঁদপুর। তবে আমার বাবা তার 16 বছর বয়সী গ্রাম থেকে এখানে চলে আসেন। এরপর কয়েক বছর পর পর একবার করে গ্রামে যান। আমাদেরও তাই খুব একটা গ্রামে যাওয়া হয় না। আজও আমাদের যাওয়া হতো না যদি দাদা অসুস্থ থাকতেন না। এরপর জামা কাপড় গুছিয়ে বাড়ি থেকে বের হতে হতে প্রায় রাত 8টা বেজে গেল। আমরা একটা ডাইরেক্ট গাড়ি নিলাম। গাড়িতে উঠলাম। উঠার পরে গাড়ি সরাসরি গিয়ে চাঁদপুরের বিরামপুর বাজারে থামবে। সেখান থেকে আমার দাদার বাড়িতে রিকশায় যেতে সর্বোচ্চ আধা ঘন্টা সময় লাগে। আমাদের গ্রামের নাম হাইমচর। যদিও জীবনে এই পর্যন্ত মাত্র 4বার গ্রামের বাড়িতে যাওয়া হয়েছে। গাড়ি ছাড়তে ছাড়তে প্রায় রাত 10টা বাজলো। বাবা বললেন 6 ঘন্টা পর আমরা বিরামপুর বাজারে পৌঁছাবো, অর্থাৎ ভোর 4টায়। এরপর 4:30টার মধ্যে আমরা দাদার কাছে পৌঁছে যাব। সবই ঠিক ছিল। তবে 4 ঘন্টা গাড়ি করে যেতেই রাত 2টায় হঠাৎ গাড়িটা মাঝ রাস্তায় থেমে গেল। গাড়িতে প্রায় সবাই ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ গাড়িটা থেমে যাওয়ায় সবাই একসাথে ঘুম থেকে উঠে গেল। এরপর কন্ট্রাক্টর আমাদের বলল গাড়ির ইঞ্জিনে নাকি সমস্যা হয়েছে, কাল সকালের আগে কিছুই করা যাবে না, সারা রাত আমাদের এখানেই থাকতে হবে। কথাটা শুনে সবাই রেগে গিয়েছিল। তবে আমার বাবা একটু বেশি রেগে গিয়েছিল, কারণ দাদা অসুস্থ, আর তাই আমাদের কাল সকালের আগেই দাদার কাছে পৌঁছাতে হবে। এরপর কন্ট্রাক্টরের সাথে বাবা কিছুক্ষণ রাগারাগি করার পর বুঝতে পারলেন যে রেগে কোনো লাভ নেই, কারণ তাদের এখন কিছুই করার নেই। বাবা কিছুক্ষণ চুপচাপ বসেছিলেন। এরপর কন্ট্রাক্টরকে প্রশ্ন করলেন, আচ্ছা রাতের মধ্যে হাইমচরে যাওয়ার কোনো রাস্তা কি নেই? আমাকে সকালের আগেই সেখানে পৌঁছাতে হবে, আমার বাবা খুব অসুস্থ। কন্ট্রাক্টর বলল যে না ভাই, নাই, আর কোনো রাস্তা নেই, আপনাকে কাল সকাল পর্যন্তই অপেক্ষা করতে হবে। বাবা আরো চিন্তিত হয়ে পড়লেন তখন। এরপর বাসের একজন যাত্রী হঠাৎ বাবাকে বলল একটা উপায় রয়েছে সেখানে যাওয়ার। বাবা অনেকটা উত্তেজনার সাথেই বলল, কি উপায়, কিভাবে যেতে পারি প্লিজ বলুন। এরপর লোকটা বাবাকে বলল, এইখান থেকে মাইল 3 দূরে একটা নদী রয়েছে, নদীটার নাম বিতর্ক নদী। সেই নদী পার হলেই দাসপাড়া গ্রাম, আর দাসপাড়া গ্রাম পার হলেই বিরামপুর বাজার, সেখান থেকে আপনি চাইলে চলে যেতে পারেন। লোকটার কথা শুনে কিছুটা স্বস্তি পেল বাবা। থাক, তাও তো একটা উপায় পাওয়া গেল। জায়গাগুলোর নাম বাবার বেশ পরিচিত মনে হচ্ছিল, হয়তো ছোটবেলায় নাম শুনেছে কিন্তু কখনো যাওয়া হয়নি তার। তবে লোকটার কথা শুনে কন্ট্রাক্টর বেশ রেগে যায়। রেগে গিয়ে কন্ট্রাক্টর বাবাকে বলে, আপনি কি পাগল হয়ে গিয়েছেন যে এত রাত্রে বউ বাচ্চাকে নিয়ে ওইদিকে যাবেন? আপনার মনে ভয় বলে কিছু নেই? বাবা ভাবলো হয়তো সেখানে চোর ডাকাতের ভয় আছে, তাই বাবা কন্ট্রাক্টরকে বলল, কেন ভাই, চোর ডাকাত বেশি আছে নাকি সেখানে? মানুষ থাকলে তো চোর ডাকাত থাকবে, সেটা ভূতের এলাকা, সেখানে নাকি এখনো মৃত প্রেতাত্মারা ঘুরে বেড়ায়।
ভূতের কথা শুনে আমি কিছুটা হেসেই ফেললাম। আমরা শহরে থাকি, তাই আমরা মোটেও প্রেতাত্মা বা অশরীরীতে বিশ্বাস করি না। এরপর তাদের কথা না শুনে বাবা বললেন আমাকে যে করেই হোক রাতের মধ্যে সেখানে পৌঁছাতেই হবে, কারণ আমার বাবা খুবই অসুস্থ। তবে ভূতে বিশ্বাস না করলেও গ্রামে যে চোর ডাকাত থাকতে পারে সেটা অবিশ্বাসের কিছু নেই। তাই বাবা আমার মা আর ছোট বোনকে বলল তোমরা গাড়িতেই থাকো, সকালে গাড়ি ঠিক করে বিরামপুর বাজারে পৌঁছালে একটা কল করে দিও। আমি আর মাসুদ রাতেই বিতর্ক নদী দিয়ে বিরামপুরের উদ্দেশ্যে চলে যাই। যেই কথা সেই কাজ। বাবা শুধু তার মোবাইল, কিছু টাকা আর আমাকে নিয়ে বিরামপুরের উদ্দেশ্যে রওনা দিলেন। মূল্যবান জিনিসগুলো গাড়িতে মায়ের কাছে রেখে আসলাম, কারণ গ্রামীণ রাস্তা মোটেও নিরাপদ না। এরপর আমরা পায়ে হেঁটেই সামনের দিকে এগিয়ে যেতে থাকি। কিছুটা দূর যাওয়ার পরেই একটা পায়ে চালিত রিক্সা ভ্যান দেখতে পেলাম। ভাবলাম যাক, কপালটা মনে হয় ভালোই। এরপর ভ্যান চালক আমাদের দেখেই আমাদের দিকে এগিয়ে আসলো। এরপর আমাদের প্রশ্ন করলো বাবুরা কই যাইবেন? বাবা বললেন এই তো, এই গ্রাম দিয়ে বিতর্ক নদী পর্যন্ত যাব, ভাড়া কত নেবেন? বাবার কথা শুনে লোকটা কেমন যেন আটকে উঠল। এরপর অবাক দৃষ্টিতে একবার আমার দিকে আবার বাবার দিকে তাকিয়ে আমাদেরকে আর কিছু না বলে তার ভ্যানটা নিয়ে দ্রুত সেখান থেকে চলে গেল। আমি আর বাবা কিছুই বুঝলাম না। আমরা অবাক হয়ে তার চলে যাওয়া দেখছিলাম। তার এমন করার কারণটা কিছুতেই মাথায় আসছিল না। এরপর বাবা আমাকে বলল চলো, পায়ে হেঁটেই গ্রামের ভেতর দিয়ে যেতে থাকি, কিছু না কিছু তো পেয়ে যাবই। এরপর আমরা দুজনেই হাঁটতে থাকি গ্রামের রাস্তায়। তখন রাত হলেও আকাশে পুরো চাঁদটা ছিল, তাই আমাদের হাঁটতে খুব একটা কষ্ট হয়নি। কিছুটা পথ হাঁটার পর হঠাৎ আমাদের দৃষ্টি গেল একটা মোটর বাইকের দিকে। একটা ছেলেকে দেখতে পেলাম মোটর বাইকের আয়নায় তাকিয়ে তাকিয়ে তার দাঁত খিলি করছে। আমরা দুজনেই ছেলেটাকে দেখে বেশ খুশি হলাম। এরপর বাবা ছেলেটার কাছে গেল এবং ছেলেটাকে আমাদের সমস্যার কথা বলল যে আমাদের গাড়িটা হঠাৎ নষ্ট হয়ে গিয়েছে, এদিকে আমার দাদাও খুব অসুস্থ, যে করেই হোক আমাদের কাল সকালের আগেই হাই মোচরে পৌঁছাতে হবে। এরপর বাবার কথা শুনে ছেলেটা কিছুটা মুচকি এসে বলল আপনারা তো আমার গায়েরই মেহমান, চলেন আপনাদের আমি বিতর্ক নদী পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসি। ছেলেটার কথা শুনে আমরা দুজনেই বেশ খুশি হলাম। যাক, তাও তো একটা উপায় পাওয়া গেল। এরপর মোটরসাইকেলে করে আমরা বিতর্ক নদীর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমি চুপচাপ বসেই ছিলাম। বাবা আর সেই ছেলেটার মধ্যে কথা হচ্ছিল। বাবা ছেলেটাকে প্রশ্ন করলো আচ্ছা, আপনাদের এই গ্রামের নামটা কি? পলানপাড়া গাঁও। ছেলেটা বলল আচ্ছা, আপনাদের গ্রামের নাম শুনে সবাই এত ভয় পায় কেন? একটা ভ্যান চালকও এখানে আসতে চাইল না। আর বললেন না কাকা, আমাদের জীবন্ত গাঁওটারে মানুষরা মাইরা ফেলতেছে। আমাদের গ্রামের সব মানুষ শহরে চলে যাইতেছে। গায়ে মানুষ নাই বললেই চলে। আমাদের এলাকাটা অনেক নির্জন, তাই লোকে বলে এখানে নাকি ভূত থাকে, আর আমাদের গ্রামের নামে বদনাম ছড়ায়। তা বাবা, তোমার নামটা তো জানা হলো না। আমার নাম আলী মাতবর। আমার বাবার নাম ওসমান মাতবর। আমার বাবা এই এলাকার মেম্বার। ওহ, অনেক ভালো। বাবা এবং ছেলেটার মধ্যে কথা হতে হতেই খুব দ্রুত আমরা বিতর্ক নদীর কাছে পৌঁছে গেলাম। এরপর ছেলেটা আমাদের বলল ওইখানে নদীর দিকে দেখেন কোনো মাঝিরে পান কিনা। আমার একটা জরুরি কাম আছে, আমি চলে যাব, তবে সাবধানে যাবেন। এই বিতর্ক নদী আর ওই পাশের দাসপাড়া গাঁওটা খুব একটা ভালো না। এরপর ছেলেটা আমাদের ধন্যবাদ বলারও সুযোগ দিল না। খুব দ্রুত বাতাসের বেগে চলে গেল সে। এরপর আমরা বিতর্ক নদীর এপার থেকে ওপারে তাকিয়ে কেউ আসে কিনা দেখি, তবে কাউকে দেখতে পেলাম না। এরপর হঠাৎ আমরা একটা ছোট্ট নৌকা দেখতে পেলাম কিছুটা দূরে, তবে নৌকার আশেপাশে কেউ ছিল না। এরপর আমরা নৌকার কাছাকাছি গেলাম। কাউকে দেখতে না পেয়ে বাবা জোরে শব্দ করে বলছিল এখানে কেউ আছেন? এই যে এই নৌকা কার? আমাদের দাসপাড়া যেতে হবে, কেউ আছেন এখানে? তবে বাবার কথার উত্তর কেউ দিল না। তার মানে আশেপাশে কেউ নেই। মিনিট পাঁচেক পর হঠাৎ করে নৌকার পাশের পানি কিছুটা নড়তে থাকলো। আমি আর বাবা দুজনেই হঠাৎ পানি নড়তে দেখে বেশ ভয় পেয়ে গেলাম। এরপর পানির নিচ থেকে হঠাৎ একটা বৃদ্ধ লোক উঠে আসলো। লোকটার পরনে ছিল শুধু একটা লুঙ্গি।
আর ছেঁড়া গেঞ্জি। বাবা বেশ অবাক হয়ে লোকটাকে প্রশ্ন করলো, কে আপনি? আর এত রাতে পানির নিচে কি করছিলেন? লোকটার মুখে একটা মায়া ভরা মিষ্টি হাসি লেগেছিল, তবে তার কণ্ঠটা বেশ ধীরে আর গম্ভীর ছিল। সে হাসি মুখেই গম্ভীরভাবে উত্তর দিল যে, আমার নাম নয়ন মাঝি। সারাদিন নৌকা চালাইয়া হয়রান হইয়া গিয়াছিলাম, তাই একটু পানির নিচে ডুব দিয়েছিলাম। তো এত রাইতে আপনারা এইখানে কি করেন? কই যাইবেন? আসলে আমাকে সকাল হওয়ার আগেই হাইমচরে পৌঁছাতে হবে। আমার বাবা খুব অসুস্থ। সে শেষবারের মতো একবার আমাকে দেখতে চেয়েছেন। আপনি আমাকে দাসপাড়া পর্যন্ত দয়া করে নিয়ে আসুন। বিতর্ক নদী পার হইলেই তো দাসপাড়া গা। এত রাইতে এইখানে যাওয়া কি ঠিক হইব? গ্রামটা তেমন ভালো না। সেটা আমরা দেখে নিব, আপনি দয়া করে আমাদের নিয়ে চলুন। মাঝি বলে, এত রাত্রে আমি নৌকা চালাই না। তো আপনার যখন বাবা অসুস্থ, তাই বাধ্য হইয়াই যাইতেছি। নৌকায় উঠে পড়েন। এরপর আমি আর বাবা দুজনেই নৌকায় উঠে পড়ি। এরপর নয়ন মাঝি দাসপাড়ার উদ্দেশ্যে নৌকা চালানো শুরু করেন। তবে নয়ন মাঝিকে দেখে কেন জানি আমার বেশ ভয় করছিল। তার একটা ব্যাপার আমি ঠিক বুঝলাম না। সে একটু আগেও পানির নিচে ছিল, এরপর সে তার জামা কাপড় পাল্টায়নি, কিন্তু এখন তার জামা দেখে মনে হচ্ছে একদম শুকনো। কিন্তু এটা কিভাবে সম্ভব? ব্যাপারটা বাবা লক্ষ্য করেনি, তাই সে স্বাভাবিকই ছিল। কিছুক্ষণ পর বাবা হঠাৎ করে মাঝিকে প্রশ্ন করে, আচ্ছা, এই নদীটার নাম বিতর্ক নদী কেন দেওয়া হয়েছে? মাঝি বলে, এটা একটা বড় ঘটনা। এই নদীটা দাসপাড়ার পলায়ন পাড়ার মাঝখানে আসিল, তাই দুই গ্রামের লোকেরা সব সময় ঝগড়া করত যে নদীটা কাগো। একদিন এক সভা ডাকা হয় নদীটা ভাগ করে দেওয়ার জন্য। তো সেখানে সবার মধ্যে তর্ক বিতর্ক চলতে থাকে নদীটা নিয়ে। এরপর বিচারক বলল যে নদীটা কোনো গায়েরই না, নদীটা দুই গায়ের মানুষেরা সমানভাবে ব্যবহার করতে পারবে। তো নদীটা নিয়ে এত বিতর্ক হয়, নদীটার নামই বিতর্ক নদী দেওয়া হয়। ও, খুব ভালো একটা নাম। আচ্ছা, বিতর্ক নদী তো শহরের রাস্তা থেকে অনেক ভেতরে। এত রাইতে আপনারা এইখানে আইলেন কেমনে? পায়ে হাইটা? আর বলবেন না, ছেলেকে নিয়ে সেই বিপদে পড়েছিলাম। এরপর ওই গ্রামেরই একটা ছেলে মোটরসাইকেল করে আমাদের এই বিতর্ক নদী পর্যন্ত পৌঁছে দিয়ে গেল। এত রাইতে মোটরসাইকেলওয়ালা ছেলে, নাম কি তার? কি যেন নাম? ও হ্যাঁ, মনে পড়েছে, আলী মাতবর নাম তার। তার বাবার নাম নাকি ওসমান মাতবর। তার বাবা নাকি পলান পাড়ার মেম্বার। বাবার কথা শুনে নয়নবাজি যেন আকাশ থেকে পড়ল এমন ভাব নিল। সে বইটা চালানো বন্ধ করে দিয়ে অবাক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলল, কি কোন মিয়া এইসব? ওসমান মাতবরের পোলা আলী তো মারা গেছে 3 বছর হইব। ও আপনাদের নিয়ে আইব কেমনে? লোকটার কথা শুনে আমরাও তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। লোকটা কি বলছে? এটা কি করে হতে পারে? একটা মৃত ছেলে কি করে আমাদের এই পর্যন্ত মোটরসাইকেল করে নিয়ে আসতে পারে? বরং আমাদের এই মাঝিকেই পাগল বলে মনে হচ্ছিল। কি উল্টা পাল্টা কথা বলছে। মৃত মানুষ আবার দেখা যায় নাকি? এরপর বাবা আর কিছু বলল না। বাবার মনে হচ্ছিল মাঝিটা পাগল। মাঝিও চুপচাপ নৌকা চালাতে লাগলো। এরপর মাঝি একবার বলেছিল, তো শোনা যায় মাঝে মধ্যে নাকি ওই এলাকার মরা মানুষগুলোর আত্মাগুলো দেখা যায়। তবে তার কথাগুলো আমাদের কাছে অনেকটা পাগলের প্রলাপের মতোই লাগে। তাই আমরা আর কোনো উত্তর দেইনি। আমাদের উত্তর না পেয়ে মাঝিও আর কোনো কথা বলেনি, নৌকা চালাতে থাকে। এর কিছুক্ষণ পরেই আমরা দাসপাড়ায় পৌঁছে যাই। এরপর নৌকা থেকে নেমে মাঝিকে যেই টাকা দিতে যাব, হঠাৎ আমাদের দিকে কে যেন লাইটের আলো ধরলো। আমি আর বাবা বেশ অবাক হয়ে যাই, এখানে আবার কে এলো? এরপর একজন বৃদ্ধ লোককে দেখতে পাই, আমাদের দিকে এগিয়ে আসলো। এরপর বাবাকে প্রশ্ন করলো, কে আপনারা? এত রাত্রে নদীর পাড়ে কি করতেছেন? এরপর বাবা বলল যে আমরা পলানপাড়া থেকে নৌকা করে বিতর্ক নদী দিয়ে এখানে এসেছি। বৃদ্ধ লোকটা কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কি কোন মিয়া, এত রাত্রে আপনি এই মরা নদীতে মাঝি আর নৌকা পাইবেন কই? এরপর বাবা যে আঙ্গুল দিয়ে ইশারা করে সেই নয়ন মাঝির নৌকাটিকে দেখাতে গেল। হঠাৎ আমরা তাকিয়ে দেখি একুল ওকুলে কোনো নৌকার আসারও চিহ্ন নেই। আমরা চমকে গেলাম, নৌকাটা এত দ্রুত কি করে চলে গেল? এরপর লোকটা বাবাকে আবার প্রশ্ন করলো, আচ্ছা, মাঝির নাম কি ছিল? বাবা বলল, নয়ন মাঝি। লোক বলল, পাগল হইছেন? তিনি তো মারা গেছেন, 3 বছর হয়েছে। বৃদ্ধ লোকটার কথা শুনে আমি আর বাবা দুজনেই তো পুরো অবাক হয়ে গেলাম। এরপর বাবা বৃদ্ধ লোকটাকে সব কথা খুলে বললেন।
সেই গাড়ি নষ্ট হওয়া, মোটর বাইকের আলী মাতবর আর তার বিতর্ক নদীর নয়ন মাঝির সব কথা খুলে বললেন বাবা তাকে। বাবার কথা শুনে লোকটা বাবাকে বলল, এ যাত্রায় তার দোয়ায় বেঁচে গেছেন। ওই পলানপাড়া আর বিতর্ক নদীতে দিনের বেলাতেই কেউ যেতে সাহস পায় না। আর আজ থেকে 3 বছর আগে আমাদের এই দিকে এক ভয়ানক বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পলানপাড়ার সব মানুষ মারা যায়। আলী মাতবর আর নয়ন মাঝিও তখন মারা যায়। শোনা যায় তাদের আত্মা নাকি এখনো রাতে দেখা যায়। লোকটার কথা শুনে আমরা যেন ভেবাচেকা খেয়ে গেলাম। তার কথা কিছুতেই বিশ্বাস হচ্ছিল না আমাদের। আমরা দুটো মৃত মানুষের সাহায্য নিয়ে এখানে কিভাবে এসেছি, এটা বিশ্বাস করার মতো কোনো কথা নয়। কিন্তু তখন তার কথা শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না আমাদের, কারণ এই এলাকার আর কাউকে আমরা চিনি না। লোকটা আমাদের রাতে তার বাড়িতে থেকে যেতে বললেন। তবে বাবা বললেন যে সকালের আগেই তাকে হাইমচরে পৌঁছাতে হবে, তাই আর দেরি করতে পারবেন না। এরপর লোকটা বাবাকে বলল, চলুন তাহলে আপনাদের বিরামপুর বাজার পর্যন্ত পৌঁছে দিয়ে আসি। এরপর লোকটা আমাদেরকে নিয়ে গ্রামের রাস্তা দিয়ে হাঁটতে থাকে। এর মধ্যেই আমরা লোকটার নাম জানতে পারি। লোকটার নাম ছিল মজিদ ব্যাপারী। আমরা বেশ কিছুক্ষণ হাঁটার পর কিছুটা দূরে অনেক আলো দেখতে পেলাম আর গাড়ির শব্দও শুনতে পেলাম। বুঝলাম যে আমরা বিরামপুর বাজারের কাছাকাছি চলে এসেছি। এরপর লোকটা বলল, সামনেই বিরামপুর বাজার, আপনারা চলে যান তাহলে, আমাকে বাড়িতে ফিরতে হবে। এরপর লোকটার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সামনের দিকে চলতে লাগলাম। বাবার পেছনে না তাকিয়ে চলতে লাগলো। আমি বৃদ্ধ লোকটাকে আবার একবার দেখার জন্য যেই পিছনে তাকালাম, হঠাৎ আমার মনে হলো যে লোকটা বাতাসে মিলিয়ে গেল। কিন্তু একটা লোক কিভাবে বাতাসে মিলিয়ে যেতে পারে? ভাবলাম হয়তো আমার দেখার ভুল ছিল। এরপর আমরা বিরামপুর বাজারে পৌঁছালাম। আমাদের মনে হচ্ছিল হয়তো ওই গ্রামের সব লোকগুলোই পাগল। কি অদ্ভুত কথা বলছিল তারা। বাজারে রিক্সা পেতে কষ্ট হলো না আমাদের। এরপর আমরা একটা রিক্সা নিয়ে হাইমচরের উদ্দেশ্যে রওনা দিলাম। এরই মধ্যে আম্মু কল দিয়ে জানিয়েছেন যে আমাদের সেই বাসটা ঠিক হয়েছে আর 2 ঘন্টা পরে তারাও বিরামপুর পৌঁছে যাবে। এরপর অবশেষে আমরা হাইমচরে পৌঁছালাম। বাবা খুব টেনশনে ছিলেন, কারণ তিনি জানেন না যে দাদা কি অবস্থায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন। এরপর আমরা দুজনেই বেশ ভয়ে ভয়ে দাদা বাড়িতে ঢুকলাম। তবে ঢুকে যা দেখলাম আমরা পুরোই অবাক হয়ে গেলাম। আমরা দেখলাম দাদা আর জেঠা পুকুরের পাড়ে অজু করছিল। দাদাকে দেখে মোটেও মনে হচ্ছিল না যে সে অসুস্থ। দাদা হঠাৎ করে বাবাকে দেখে বেশি খুশি হলেন। দৌড়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো, বলতে লাগলো, কেমন আছিস রে বাবা? এরপর জেঠাও অনেক খুশি হলো। জেঠা বাবাকে প্রশ্ন করলো, কিরে হঠাৎ কিভাবে তোর গ্রামের কথা মনে পড়লো? জেঠার কথা শুনে বাবা বেশ অবাক হয়ে গেলেন। বাবা বলল, তুই তো আমায় কল দিয়ে বলছিলি যে বাবা নাকি খুব অসুস্থ, শেষবারের মতো একবার বাবাকে দেখতে চায়। বাবার কথা শুনে জেঠা দাদা দুজনেই বেশ অবাক হয়ে যায়। জেঠা অবাক হয়ে বাবাকে বলে, তুই মজা করছিস? আমি আবার তোকে কবে কল দিলাম? জেঠার কথা শুনে বাবা আরো বেশি অবাক হয়ে গেল। এরপর নিজের মোবাইল বের করে যেই জেঠাকে দেখাতে গেল যে গতকাল বিকেলে জেঠা কল দিয়েছিল, বাবা আরো বেশি অবাক হলো, কারণ বাবার মোবাইলে দেখা যাচ্ছিল গতকাল বিকেলে কোনো নাম্বার থেকে কলই আসেনি। বাবা পুরোই অবাক হয়ে গেল। আমিও কিছুটা বুঝতে পারছিলাম না। এরপর দাদা প্রশ্ন করলো যে আমার আম্মু আর ছোট বোন কোথায়? এরপর বাবা সব ঘটনা দাদাকে আর জেঠাকে খুলে বলল। মোবাইলে কল আসা থেকে এই পর্যন্ত পলানপাড়া, বিতর্ক নদী, দাসপাড়া, আলী মতবর, নয়ন মাঝি, মজিব ব্যাপারী সহ সবার কথা তাদের বলল। জেঠা আর দাদা বাবার এই কথাগুলো শুনে দোয়া দরুদ পড়া শুরু করে দিলেন আর আমাদের ফু দিতে লাগলেন। এরপর দাদা যা বললেন, আল্লাহ তোদের বাঁচিয়ে নিয়েছে, না হলে রাতে কেউ ওই গ্রামে ঢুকলে আর বেঁচে ফিরতে পারে না। আজ থেকে 3 বছর আগে একটা বিশাল ঝড় হয় এবং প্রচুর বজ্রপাত হয়। সেই বজ্রপাতে পলানপাড়া এবং দাসপাড়া সব মানুষ মারা যায়। সেখানে কেউ আর বেঁচে নেই। আলী মতবর, নয়ন মাঝি ও মজিদ ব্যাপারীও তাদের পুরো পরিবার নিয়ে মারা যায়। এরপর থেকে গ্রাম দুটো অভিশপ্ত হয়ে যায় এবং সেই বজ্রপাতে যারা মারা গেছে তাদের আত্মাগুলোকেও রাতে সেখানে দেখা যায়। দাদার কথা শুনে তো আমরা পুরোপুরি অবাক হয়ে গেলাম। তার মানে আমরা গত রাত পুরোটা মৃত গ্রামে মৃত মানুষগুলোর সাথে কাটিয়েছি।
পলানপাড়ার মোটরসাইকেলে সেই আলী মাতবর, বিতর্ক নদীর নয়ন মাঝি এবং এরপরে সেই মজিদ ব্যাপারীও প্রেতাত্মা ছিল। আমি আর বাবা একে অপরের দিকে তাকাচ্ছিলাম, আর সেই সকল মুহূর্ত, মানুষগুলো আর তাদের চেহারার কথা মনে করতেই ভয়ে আমাদের শরীর শিহরে উঠছিল। এরপরেই দাদা আর জেঠা আমাদের ঘরে নিয়ে গেল। আমরা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পারছিলাম না। এরপরেই আমার আম্মু এবং ছোট বোনও গ্রামে এসে পৌঁছালো। তাদের কোনো সমস্যা হয়নি। এরপর সারা দিনটা আমাদের স্বাভাবিকভাবেই কাটলো। রাতে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই কান্নার শব্দ পেলাম। এরপর জানতে পারলাম যে হঠাৎ আজ রাতেই আমার দাদা মারা গেছেন। স্বাভাবিকভাবেই তার মৃত্যু হয়েছে, কিন্তু তার মৃত্যুর একদিন আগেই সেই পিশাচ গ্রামের আহ্বানে কেন আমরা এখানে ছুটে এলাম, এর উত্তরটা আমাদের কাছে রহস্যই থেকে গেল। কেনই বা বাবার নাম্বারে অদৃশ্য কল এসেছিল, কেনই বা গাড়িটা সেখানে নষ্ট হয়েছিল, তার উত্তরটাও আমাদের কাছে রহস্যই থেকে গেল। পলানপাড়া, বিতর্ক নদী, দাসপাড়া গ্রাম, এইগুলো আমাদের কাছে আরো বড় রহস্য হয়ে থাকলো। সেই একটা রাত পুরোটাই আমাদের কাছে একটা বড় রহস্য, তবে রহস্যের কোনো সমাপ্তি বা উত্তর পাওয়া যায় না। এই ছিল আমার ঘটনা। ভালো লাগলে পড়ে শোনাবেন। লিসেনার্স, ঘটনাটা আসলেই চমৎকার ছিল, না পড়লে বুঝতে পারতাম না আসলে আমাদের পৃথিবীতে এত রহস্য লুকিয়ে আছে। সো লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। সময়টা ছিল 1990 সালের দিকে। তখনকার দিনে গ্রামে বাচ্চা প্রসবের জন্য গাইনি নামক এক মহিলা পাওয়া যেত। যেহেতু তখনকার মানুষের এত বেশি সুযোগ সুবিধা ছিল না হাসপাতালের, অথবা তা খুব একটা বিশ্বাস করতেন না, তো একদিন গাইনি মহিলা রাত্রে তার কাজ শেষ করে বাসায় ফিরছিলেন। তার হাতে ছিল হ্যারিকেনের টিমটিমে আলো। হঠাৎ একটা লোক গাইনির পথ আগলে রেখে বলল, মাইজি, আপনার সাথে কিছু কথা আছে। আমার স্ত্রী প্রসব বেদনায় খুব কষ্ট পাচ্ছে, আপনি আমাকে দয়া করে সাহায্য করুন। গাইনি যদিও তখন খুব ক্লান্ত ছিলেন, তারপরও লোকটির কথা শুনে বেশ মায়া হলো। লোকটির গায়ে শুধুমাত্র একটি লুঙ্গি ছাড়া আর কিছুই ছিল না। গাইনি ভয় পেতে থাকলো। যদি উনি ডাকাত হন, তারপরও এত কিছু না ভেবে উনি তার সাথে হাঁটতে থাকলেন। গাইনি খেয়াল করলেন যে হারিকেনের আলো উনার ঠিক সহ্য হচ্ছে না। কিছুক্ষণ পর উনি বললেন, মাইজি, আপনি কি হারিকেনের আলো একটু বন্ধ করবেন? আমি তো আপনাকে সাথে নিয়ে যাচ্ছি। গাইনি তখন ভাবতে থাকলো, যদি নিভিয়ে দেই তাহলে যদি ডাকাতি করে। যদিও গাইনির কাছে টাকা পয়সা খুব একটা ছিল না। এভাবে হাঁটতে হাঁটতে এক সময় তারা গ্রামের প্রত্যন্ত একটি খাল পাড়ে এসে হাজির হলো। গাইনি তখন কিছুটা আঁচ করতে পারলেন যে আসলে আজকে তার সাথে কি হতে চলেছে। তিনি ভাবতে থাকলেন, এতদিন এসে ভূতপ্রেতের কথা শুনে এসেছি, আজ কি তাদের হাতেই আমার জীবনটা চলে যাবে? তবু তিনি সাহস রেখে বললেন, আপনি আমাকে কোথায় নিয়ে এলেন? গাইনি খেয়াল করতে থাকলেন যে লোকটি আকৃতি এতক্ষণে বেশ পরিবর্তন হয়ে গেছে। অনেকটা বানরের মতো আকৃতি ধারণ করেছে। গায়ে অসংখ্য পশম, চোখ দুটো যেন জ্বলজ্বল করছে। গাইনি ভাবতে থাকলেন, জীবন যদি চলে যায় কি আর করার, হয়তো এদের হাতে জীবন গেলে আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। কিছুক্ষণ পর লোকটি বলল, মাইজি, ভেতরে আমার স্ত্রী আছে, আপনি আমার সাথে আসুন। এই কথা বলে লোকটি একটি ঝুপড়ির ভেতরে ঢুকে গেল। গাইনিও ওনার পেছনে পেছনে ঝুপড়ির ভেতরে চলে গেল। ভেতরে যাবার পর ভেতর থেকে অসহ্য রকমের গন্ধ আসতে লাগলো, ঠিক যেন পচা মাছের। ওনার ঠিক বমি আসতে লাগলো, কিন্তু ভূতের কথা ভেবে উনি ঠিক বমি চেপে রাখলেন। কিছুক্ষণ পর এক কর্নারে দেখা গেল ঠিক ওনার মতো এই বানরের আকৃতির ওনার স্ত্রীর প্রসব বেদনায় ছটফট করছে। গাইনি ঠিক কিছু না ভেবে তার কাজ শুরু করে দিলেন। ঠিক বেশিক্ষণ লাগলো না, প্রায় আধা ঘন্টার ভিতরেই একটা বাচ্চা প্রসব হলো। যে বাচ্চা হয়েছিল সে বাচ্চাটাও ছিল ওনাদের মতো আকৃতি, অনেকটা বানরের মতো। চোখ দুটো জলজল করছিল। বাচ্চাটা আসার পরে এমনভাবে আওয়াজ করতে লাগলো, ঠিক যেন মনে হলো ভয়ঙ্কর আওয়াজ। কিন্তু হোক না ভূতের বাচ্চা, বাচ্চা তো বাচ্চাই। কিছুক্ষণ পর লোকটি এবং গাইনি ঝুপড়ির ভেতর থেকে বেরিয়ে এলো। কি যেন কথা বলতে বলতেই হঠাৎ দূর থেকে মাইকে ফজরের আজানের সুর ভেসে আসতে লাগলো। হঠাৎ করে গাইনির মনে হলো যেন লোকটি কোথায় হারিয়ে গেল। উনি তখন ঝুপড়ির ভেতরে ঢুকে দেখলেন যে ওখানে কিছুই নেই আসলে, শুধু কয়েকটা মাছের টুকরো পড়ে আছে এবং একই সাথে ভোরের আলো ফুটতে শুরু করলো। গাইনি ভাবলেন যে এতক্ষণে যা হওয়ার হয়ে গেছে, আমাকে দ্রুত বাসায় ফিরতে হবে। ভোরের আলো ফোটার সাথে সাথে গাইনি খুব দ্রুততার সাথে
তার বাসায় ফিরে এলেন। বাসায় আসার পর কারোর সাথে এ বিষয়ে আর কোনো কথা বলেননি। লোক মুখে শোনা যায় উনি প্রায় মৃত্যুর আগ পর্যন্ত এই ঘটনা কারো কাছে শেয়ার করেনি। কিন্তু গাইনি যখন মারা যায় তার ঠিক 7 থেকে 8 দিন আগে তার নাতি নাতনিরা ভূতের গল্প শুনতে চাইল। তখন তাদের কাছে গাইনি এই ঘটনাটি বলেন, কিন্তু তারা তখন ঘটনাটা আঁচ করতে পারেনি। কিন্তু গাইনি মারা যাবার কয়েকদিন পরে তাদের নাতি নাতনি থেকে শোনা যায় যে প্রায় রাতেই গাইনির ঘর থেকে বিড়বিড় করে কিছু আওয়াজ আসতো। আওয়াজটা ছিল ঠিক এরকম, আরে তুই কেমন আছিস? এটা তো সেই বাচ্চা না, তোর স্ত্রী কোথায়? না বাবা, আমার কিছুই লাগবে না, আল্লাহ এমনি আমাকে অনেক দিয়েছেন। না তুই চিন্তা করিস না, আমি মরে গেলেও এই কথা কাউকে বলবো না। এই কথাগুলো শোনার পরেও তার নাতি নাতনিরা তাকে কিছু বলতো না, কারণ ভাবতো যে তার অনেক বয়স হয়েছে, হয়তো এরকম ঘুমের ভেতরে কথা বলতো। কিন্তু তার মৃত্যুর পর তার বলে যাওয়া ঘটনার সাথে এই কথাগুলোর কিছু মিল পান। গাইনি তার মৃত্যুর আগে প্রায় 200-র অধিক বাচ্চা প্রসব করিয়েছিলেন। এই ছিল ঘটনা আমাদের কাছে। সো লিসেনার্স, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আমরা সকলে যেন রবের পথে থেকে জীবন পার করে দিতে পারি। সো প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানাবেন, আর সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের। আপনাদের লাইক কমেন্টগুলো এবং সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। সো প্রিয় লিসেনার্স, আপনাদের সাথেও ঘটে যেতে পারে এমন ঘটনা। সো ঘটনা পাঠাতে আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।